বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তোমাদের এই দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যা প্রায়োগিক দিকের পাঠ পরিকল্পনা 6 এবং 7 আমরা যুক্তিবিদ্যা নন্দন তত্ত্ব, যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক দেখেছি। এবার আমরা পাঠ 8-এ যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের সাথে সম্পর্কটা দেখব। তার সাথে আমরা যুক্তিবিদ্যা ও শিক্ষার বিষয়টিও আলোচনা করব। যুক্তিবিদ্যা ও কম্পিউটার শিক্ষা, যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান। আমরা জানি যে বর্তমান সময়ে আমাদের প্রযুক্তির সময়, কম্পিউটারের সাথে আমরা কম বেশি সবাই সংযুক্ত, এবং বিগত দিনগুলোতে আমাদের কম্পালসরি সাবজেক্টের মধ্যে কম্পিউটার ছিল না, কিন্তু এখন আমরা বাংলা ইংরেজি পাশাপাশি কিন্তু তথ্য প্রযুক্তির বিষয়টি অলরেডি তোমাদের পাঠ্যসূচিতে কম্পালসরি হিসেবে যুক্ত হয়েছে। তো সেই কম্পিউটার বিজ্ঞানের সাথে আমাদের যুক্তিবিদ্যার সম্পর্কটি আলোচনা করছি। কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করে থাকে। ইংরেজি কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো হিসাবকারী যন্ত্র। তাহলে মূলত কম্পিউটার বিষয়টি হচ্ছে হিসাবকারী যন্ত্র, সেটাও আবার সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে, নির্দেশ অনুসরণ করে। এর মাধ্যমে মূলত গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ করা যায়। অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এমন একটি যন্ত্র যেটা তার মেমোরিতে নির্দেশটা সেট করা, কম্পিউটারের ভিতরে মেমোরিতে সেট করা থাকে, সেই নির্দেশ অনুসারে যন্ত্রটি কাজ করে থাকে। ডাটা গ্রহণ করে, ডাটাকে সুনির্দিষ্ট প্রক্রিয়াকরণ করে ফলাফল তৈরি করে ভবিষ্যতে এর ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে থাকে। এমন একটি সূত্র তৈরি করে রাখে ওটার ভিতরে, যে যখন কোনো ইনপুট করা হয় এটাতে, তখন সে তার ফর্মুলা অনুসারে আউটপুটটা দিয়ে যায়। জাস্ট একটা ডায়াস, কোন একটা জিনিস আমরা দেখলাম যে ডায়াসটা সেট করা থাকে কম্পিউটারের ভিতরে, তখন তার যেটা প্রয়োজন সেই অনুসারে যখন সে ইনপুট করে তখন রেজাল্টটা বের হয়ে আসে। কম্পিউটার প্রযুক্তি মানব সভ্যতার ইতিহাসে বিস্ময়কর অবদান রেখে চলছে। বর্তমান সময়ে বৈজ্ঞানিক গবেষণার সিংহভাগ ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে কম্পিউটারের সাহায্য নেওয়া হচ্ছে। বস্তুত কম্পিউটার প্রযুক্তি অনেক ক্ষেত্রে যুক্তি নির্ভর। আমরা দেখেছি যে যুক্তি সবসময়ই একটা ফরম্যাটের ভিতরে থাকে, এর বাইরে সে যায় না। প্রত্যেকটা কাজেই যখন নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে থাকে তখনই সে সঙ্গে যুক্তিটা নির্ভর করে। আর সেই দিক থেকে যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তির রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক। এই সম্পর্কে স্পষ্ট উদাহরণ হলো কম্পিউটার লজিক নামক বিষয়। কম্পিউটার লজিক হচ্ছে কম্পিউটারের মৌলিক কার্যক্রম ও ঘটন সংক্রান্ত এমন ধরনের ডিজাইন যার উপরে কম্পিউটারের সমুদয় প্রক্রিয়া গড়ে উঠেছে। তাহলে কম্পিউটার লজিক বলতে কি বোঝাচ্ছে? কম্পিউটার লজিকটা হচ্ছে কম্পিউটারের একটি মৌলিক কার্যক্রম, ঘটন সংক্রান্ত এমন এক ধরনের ডিজাইনটা আমরা যদি বলি a+b² একটা ডিজাইন। তারপরে আমরা এর মান বসানোর পর আমরা বলতে পারি এর মান যদি 4 হয় তাহলে b এর মান কত। তাহলে সেই আমার অঙ্কটা, সেই সংখ্যাতাত্ত্বিক বিষয়ে যেভাবে আমি প্রমাণ করতে যাব, তাহলে আমার a+b² এর যে সূত্রটা আছে তার উপরে আমার মান বসিয়ে আমার রেজাল্ট আনতে হবে। ঠিক তেমনি লজিকও সেটাই বলছে যে নির্দিষ্ট যে মৌলিক বিষয়গুলো রয়ে গেছে সেগুলোর উপরে তাকে সেট করতে হবে, তারপরে আমাকে সিদ্ধান্তটা আনতে হবে। এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যেহেতু অবরোহ বিষয়টা পড়ছি, প্রথম পত্র হচ্ছে অবরোহ। বলা হচ্ছে যে কিছু সার্বিক সিদ্ধান্তের প্রমাণের ভিত্তিতে আমরা একটা বিশেষ সিদ্ধান্ত উপনীত হই। কিছু সার্বিক দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটা বিশেষ সিদ্ধান্ত প্রমাণিত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে অবরোহ। তাহলে 2 বা ততোধিক আশ্রয়বাক্য থাকে, 2 বা ততোধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়, সেটাই হচ্ছে অবরোহ। ঠিক তেমনি এই যে a+b² বলো, আবার কম্পিউটারের যে নির্দিষ্ট নির্দেশ, সিলেবাস বা সঠিক যে নিয়ন্ত্রণের যে থাকে, সেটাও ঠিক a+b² ফর্মুলার মতোই। যখন সেটা a+b হবে, a+b ফর্মুলা অনুসারে যাবে, আর যখন সেটা a-b হবে তখন সেটা a-b ফর্মুলাতেই যাবে। এটা a+bটা কখনো a-b হবে না, a-b টা কখনো a+b হবে না।
যুক্তিবিদ্যা কম্পিউটার বিজ্ঞানের মধ্যে যে সম্পর্কগুলি বিদ্যমান, এক, প্রতীকী যুক্তিবিদ্যার তথা গাণিতিক যুক্তিবিদ্যা কতিপয় প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানের মূল ভিত্তি হলো গণিত। এ কারণে কম্পিউটার বিজ্ঞানের গণিতের বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। তাই বলা যায় যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয় বিষয় প্রতীক বা গণিতের উপর নির্ভরশীল। আমরা একটা ছক তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এ বি এফ, এখানে অনেকগুলি জিনিস। এই ছকটাতে তোমরা খেয়াল করবে, এই ছকটাতে গণিত রয়েছে, এই ছকটা থেকে কম্পিউটারের সিদ্ধান্তগুলো আমরা বের করে আনি। এই ছকটাতেই আমার প্রতীকী যুক্তিবিদ্যার নির্দেশ করছে। এখানে তিনটা জিনিস সম্পৃক্ত এই ছকে, একটা হচ্ছে কম্পিউটার, যুক্তি এবং গণিত। আমি নেক্সট এটা বিশ্লেষণ করছি। যুক্তিবিদ্যা গণিতের কম্পিউটার বিজ্ঞানের সাদৃশ্যের আরেকটা পয়েন্ট তুলে ধরে, যুক্তিবিদ্যা আলোচ্য বিষয় কতগুলো মৌলিক নীতির উপর নির্ভরশীল। এ কারণে যেগুলো গৃহীত সিদ্ধান্ত যথাযথ নিয়ম অনুসারে নিশ্চিত না হলে তা অনুপপত্তি বা ভ্রান্ত হিসেবে পরিগণিত হবে। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানে অনুরূপ কতগুলি নিয়ম রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা সব ক্ষেত্রেই দেখব যে নিয়ম বহির্ভূত যেটা হচ্ছে সেটাই অনিয়ম, আর অনিয়ম মানে ভুল। তাহলে স্বাভাবিকভাবে এটা বলতে পারি যে কোনোটাই, গণিত যেমন যখন তোমাকে বলা হবে তুমি a + b হোল স্কয়ার ফর্মুলাতে করবা, সেটা গণিতের নিয়ম। যখন আমি ট্রুথ ফলস এর এতে করব, তখন সেটা যুক্তিবিদ্যার নিয়ম। আর যখন তুমি কম্পিউটার ডিভাইসে কাজ করবা, যখন তুমি যেটা ইনপুট করবা সেইটাই সেভাবেই তোমার আউটপুট আসতে হবে। তো এই গণিত, কম্পিউটার এবং যুক্তিবিদ্যা একই সাথে কিন্তু কাজ করছে, শুধু ভিন্ন ভিন্ন রূপ। নেক্সট হচ্ছে যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান যার লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন। আমরা ইতিপূর্বে আলোচনার মধ্যে দেখেছি মানুষের কল্যাণ সাধনটা কিভাবে এসছে। যুক্তিবিদ্যা তার পেশাগত জীবনে কাজ করছে, যুক্তিবিদ্যা নীতিবিদ্যার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছে মানুষের কল্যাণে, মানুষের সফলতার জন্য, সমাজ এবং রাষ্ট্রের সফলতার জন্য। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানও একটি ব্যবহারিক বিজ্ঞান, যে বিজ্ঞানের জ্ঞান আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে অনেক কঠিন কাজ সহজে স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি। তাহলে কম্পিউটারটা আমাদের কি করছে, যে আমরা কি করতাম, একটা নোট লিখতে গেলে 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা লিখতাম, কিন্তু কম্পিউটারে কি হচ্ছে, আমি দ্রুত সেই সময়টা কম্পিউটারে লিখে ফেলতে পারতেছি এবং আমি যখন এটা সেভ করতেছি এটা দীর্ঘ সময়ের জন্য আমার এটা সেট হয়ে যাচ্ছে। নেক্সট আমি এটা বের করে আনতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং আমার দেখার সেই সুযোগটা রয়ে যাচ্ছে। একটা খুবই দ্রুত হয়ে যাচ্ছে। আর যুক্তিবিদ্যা ছিল একটু সময় সাপেক্ষ, যে আমার এটা সম্পূর্ণ করতে হবে বা কৌশলী করতে হবে। আর কম্পিউটারের কৌশলটা অতি দ্রুত, কম্পিউটার কৌশলটা খুব দ্রুত আমরা সিদ্ধান্তটা বুঝতে পারি। যুক্তিবিদ্যা কম্পিউটার বিজ্ঞানের বৈসাদৃশ্য, যুক্তিবিদ্যা হচ্ছে বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান, অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান হচ্ছে গণনাকারী যন্ত্র বিশেষ যার দুটি অংশ থাকে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। 2, যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কার এর সামনে সত্যতার আদর্শ থাকে। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এখানে পার্থক্য ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান আর কম্পিউটার বিজ্ঞান হচ্ছে একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। 3, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। এই কারণে অনুমান সম্পর্কিত বিষয়, কোন পদ, বাক্য, প্রতীক ইত্যাদি যুক্তিবিদ্যার আলোচনা করা হয়। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষা, তত্ত্ব, গাণিতিক সংখ্যা, পরিসংখ্যানের উপর নির্ভর করে। এ কারণে অনেকে যুক্তিবিদ্যার জ্ঞানকে মনোনির্ভর এবং কম্পিউটার বিজ্ঞানের জ্ঞানকে বস্তু নির্ভর বলে দাবি করেছেন। 4, যুক্তিবিদ্যার পরিসর কম্পিউটার শিক্ষার চেয়ে বেশি ব্যাপক, কারণ তা একাধারে বিজ্ঞান এবং কলা উভয়ই। অন্যদিকে কম্পিউটার পরিসর যুক্তিবিদ্যার তুলনায় সীমিত, কারণ তা শুধুই বিজ্ঞান। আমরা জানি যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই, আর কম্পিউটার বিজ্ঞান হচ্ছে শুধুই বিজ্ঞান। তো আমার এই পারস্পরিক নির্ভরশীলতা, যুক্তিবিদ্যার সাথে কম্পিউটারের যে পারস্পরিক নির্ভরশীলতা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রথম আশ্রয় বাক্য দেখতে পারি, এটা দ্বিতীয় আশ্রয় বাক্য ধরতে পারি। এখানে দুইটা আছে, আমরা জানি যে প্লাস প্লাসে ইজ ইকুয়াল টু প্লাস, এখানে
মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, আবার এখানে মাইনাস যোগ প্লাস মাইনাস প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস জিরো, মাইনাস জিরো মানে মাইনাস। আর এখানে আবার দেখো প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, আবার প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমার যে এই রেজাল্টটা, আমার এই যে রেজাল্ট গুলো আসছে, এই রেজাল্ট গুলি কিন্তু আমার সেই গণিতের সাথে সম্পর্ক রেখে এসছে। আমরা জানি যে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, মাইনাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, আবার প্লাস মাইনাসেও মাইনাস, আবার প্লাসে প্লাসে প্লাস। এই বিষয়টি একদিকে গণিতকে নির্দেশ করছে। আবার দুটি আশ্রয় বাক্য যদি আমরা কোথাও সেট করি তাহলে একটা রেজাল্ট আসে। দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতে যে সিদ্ধান্তটা অনুমিত হয়, দুটি আশ্রয় বাক্যের ভিত্তিতে তৃতীয় বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত। কম্পিউটার আবার এই জিনিসটাকে করছে কি, দুইটা জিনিস যখন তুমি ইনপুট করবা তখন তোমার একটা সিদ্ধান্ত বেরিয়ে আসবে, সেটা আউটপুট। যে সিদ্ধান্ত দুটি জিনিস সম্পৃক্ত করলে যে তৃতীয় জিনিসটা বের হয়ে আসে সেটাই হচ্ছে আউটপুট, যেটা তোমাকে কম্পিউটার বের করে দিচ্ছে। তো আমরা একই ছকের সাহায্যে এখানে ট্রুথ ফলস ধরা হয়েছে। আমরা লজিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা আমার গণিতের ল্যাঙ্গুয়েজ, গণিতের ভাষা, হ্যাঁ, এটা আমার কম্পিউটারের ভাষা, আর এটা হচ্ছে আমার যুক্তিবিদ্যার ভাষা। যুক্তিবিদ্যার ভাষা এখানে আইকে বলা হয়েছে ট্রুথ, আর ও হলো ফলস। ফলস মানে ট্রুথ মানে আমি প্লাস ধরছি, আর ফলস মানে আমি মাইনাস ধরছি। তাহলে ট্রুথ ফলস যদি হয় রেজাল্ট হচ্ছে ট্রুথ, আর ফলস যদি হয় তাহলে আমার রেজাল্ট হবে ফলস। আবার ফলস এবং ট্রুথ যদি হয় তাহলে আমার রেজাল্ট হবে ফলস। ঠিক তেমনি প্লাসে মাইনাসে মাইনাস মানে ট্রুথ এবং ফলস মানে ফলস, রেজাল্ট হবে ফলস। এটা হচ্ছে সিদ্ধান্তের স্থান, এটা হচ্ছে সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গণিতেও আছে, এই সিদ্ধান্ত কম্পিউটারে আছে, এই সিদ্ধান্ত যুক্তিবিদ্যাও আছে। ঠিক তেমনি আমার এই যুক্তিবিদ্যার কম্পিউটার বিজ্ঞান এবং গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা তিনটি একই সাথে সম্পৃক্ত। তো কম্পিউটার বিজ্ঞানের সাথে যুক্তিবিদ্যার যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এই বিষয়টি তোমাদের উপস্থাপন তো রইল আমার বোর্ডে, বুঝার বিষয়টা তোমাদের কাছেও থেকে গেল। আশা করি তোমরা নিজ দায়িত্বে বাকিটা বুঝে নিবে। নেক্সট আসতেছে যুক্তিবিদ্যা ও শিক্ষা। স্বাভাবিকভাবেই আমরা যুক্তিবিদ্যা ও শিক্ষার বিষয়গুলো কি, আমরা এই যাবত আমার প্রায়োগিক দিকের যতগুলো পাঠ পরিকল্পনার সাথে আমার যুক্তিবিদ্যার সম্পর্ক দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটার সাথে যুক্তিবিদ্যা শিক্ষা বিষয়টাই থেকে যাচ্ছে। কিন্তু শিক্ষা কিভাবে যুক্তিবিদ্যার সাথে কিভাবে সম্পৃক্ত, যুক্তিবিদ্যা প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে প্রথমে তথ্য দিচ্ছে, আবার সেই তথ্যগুলোকে, কৌশলগুলোকে অনুশীলন করবারও বিষয়টা তোমাকে বার করছে। কারণ একটা ব্যবহারিক দিক আর একটা হচ্ছে যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিক। একই সাথে যুক্তিবিদ্যা দুইটা জিনিস বহন করে, একটা হচ্ছে ব্যবহারিক দিক, একটা তাত্ত্বিক দিক। সেই ইয়ে থেকে যুক্তিবিদ্যা এবং শিক্ষার বিষয়টি এভাবে আনছে। সত্যিকারের শিক্ষা লাভের জন্য মনকে সংস্কার মুক্ত করা আবশ্যক। যুক্তিবিদ্যা মনকে সংস্কার মুক্ত করতে সাহায্য করে। সব ধরনের অন্ধবিশ্বাস বদলে যুক্তিযুক্ত ভাবনা এবং ধারণার প্রতি যুক্তিবিদ্যা মানুষকে অগ্রসর করে। তোমাকে যুক্তিযুক্ত ভাবনার প্রতি অগ্রসর করছে। এই বিষয়টা আসলে একটা উপসংহারের দিকে যাচ্ছে। তো বিগত পাঠ পরিকল্পনাগুলোতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তারই একটা সারসংক্ষেপ এখানে নির্ভর করছে, যুক্তিবিদ্যা এবং শিক্ষা। যুক্তিবিদ্যা তো প্রতিটা ক্ষেত্রেই শিক্ষণীয় বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়। নীতিবিদ্যা, তারপরে ব্যবসায় যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা, পেশাজীবীদের জন্য যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, এভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষণের পদ্ধতি আলোচনা করে আসছে। তো তারপরও আমি বইয়ের আলোকেই বলছি, যুক্তিবিদ্যা সুশৃঙ্খল ভাবে চিন্তা করতে উৎসাহিত করে। যে কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে হলে চিন্তাকে সুশৃঙ্খল করা আবশ্যক। এক্ষেত্রে সব ধরনের শিক্ষার জন্য যুক্তিবিদ্যা সহায়ক ভূমিকা রাখতে পারে। নেক্সট, শিক্ষাকে সুস্থ দেহে সুস্থ মন তৈরি করার মাধ্যম হয়ে থাকে। শিক্ষা কি করছে? সুস্থ দেহে সুস্থ মন তৈরি করার কাজ করে যাচ্ছে। যুক্তিবিদ্যা এক ধরনের মানসিক ব্যায়াম।
শিক্ষা দেয়, যার মাধ্যমে মনে সুস্থতা তৈরি হতে পারে, অর্থাৎ যুক্তিবিদ্যার চর্চা শিক্ষার আদর্শ উপযুক্ত পরিবেশ গড়ে তোলে। আরেকটি হচ্ছে শিক্ষাকে সত্য মিথ্যা পার্থক্য বোঝার ক্ষমতা সৃষ্টিকারী উপায় বলা হয়। তাহলে যৌক্তিক শিক্ষাটা কি দিচ্ছে তোমাকে? সত্য এবং মিথ্যা পার্থক্য বোঝার যে উপায়, সেগুলি তোমার মধ্যে তৈরি করে দিচ্ছে। যুক্তিবিদ্যা বচনের এবং যুক্তিবাক্যের সত্য মিথ্যা নিয়ে কাজ করে। যুক্তিবাক্যের সত্য মিথ্যা নির্ণয়ের দক্ষতা মানুষের শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারে। বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ চ্যাপ্টারটি তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে লিখে রাখবার জন্য রয়ে গেল। তোমরা এই আমার 10টি পাঠ পরিকল্পনার মধ্যে দ্বিতীয় অধ্যায়ে যুক্তিবিদ্যা প্রায়োগিক দিকে 10টি পাঠ পরিকল্পনার মধ্যে একদম শেষ যেটা হচ্ছে বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। আমরা কিন্তু খন্ড খন্ড ভাবে বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগটা অলরেডি দেখেই এসেছি। এখন যে বিষয়টা থেকে যাচ্ছে, যেমন একটা অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করে রাখো। কি রকম অ্যাসাইনমেন্ট? আমরা এই যাবত যতগুলি পাঠ পরিকল্পনা পড়েছি সেগুলির একটা জিস্ট আমরা লিখিতভাবে দেখব। আমার নেক্সট ক্লাসে আমি তৃতীয় অধ্যায় যেহেতু পড়াবো, আমার আজকের এই দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তিটা এখানে আনতে চাচ্ছি তোমাদের এই পড়ার ভিতর দিয়ে। এটার জন্য তোমাদের একটা নিজস্ব আলোকে তোমরা বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগটা তোমার মত অনুসারে এই চ্যাপ্টারের আমাদের পাঠ্য বইয়ের এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা যা করেছি তা তোমার আলোকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে রাখবে। এগুলো ক্লাসগুলো ফলো করার পিছনে সবচেয়ে যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে তোমাকে হাতে কলমে কিছু কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। তুমি ক্লাসটা দেখলে, বারবার দেখলে হয়তো তোমার মধ্যে জিনিসটা রপ্ত হয়ে যাবে, কিন্তু যখন তুমি কাগজে কলমে, খাতা কলমে লিখতে যাবে তখন জিনিসটা আরো স্পষ্ট হবে। সো আমার এই বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগটা তোমরা এই পিছনে পড়াগুলোর আলোকে নোট ডাউন করে নাও, এবং আমার যখনই তোমাদের সাথে সরাসরি ক্লাস করার সুযোগ হবে আমি তোমাদের সেই পড়াটাই দেখতে চাইবো। আমার একটা ক্লাস ওয়ার্ক রয়ে গেল তোমাদের মাঝে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।